সবার প্রথম কিন্তু ছাত্রলীগ হামলা করেছিল ইডেন কলেজে। না হলে এই কোটাটা ওই 18 সালের মতনই একটা কোন রকম বুঝ দিয়ে আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হবে। আওয়ামী লীগ তাদের যে স্বজন প্রীতি সেটা মূলত এই কোটার মধ্য দিয়ে করতো, কিন্তু ওই সময় মানে ইমোশনটাই এই মাত্রায় ছিল যে এই অন্যায় আর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তখন আমার সাথে যিনি ছিলেন, আমি তো খুবই তর্ক করছিলাম যে কেন আমার ক্যাম্পাসের সামনে থেকে আপনি আমাকে কি করে যেতে বলবেন। আপনি দেখেন এখানে শিক্ষার্থীর একটা বড় স্টেক ছিল এই অভ্যুত্থানে, কিন্তু আমরা দেখলাম যে একটা শিক্ষা সংস্কার কমিশন হলো না। আমি নিজেকে জুলাই যোদ্ধা বলতে ঠিক রাজি না। যোদ্ধা তো তারা যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে। মানে অভ্যুত্থানের সরকার এই জুলাই যারা আহত হলেন তাদেরকে সুষ্ঠু চিকিৎসা দিতে পারে নাই। যারা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে হওয়া দল এনসিপি আপনি জানেন, তাদের মধ্যেও দেখেছি ছাত্রলীগ, আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে পুনর্বাসিত হতে। অভ্যুত্থানে নারীরা সবচেয়ে নিরাপদ ছিল রাজপথে। আর আমি তো মনেই করি না যে ধরেন এখানকার জামাত ইসলামের মতো দল সে নারীকে সম্মান দেবে। এটা তো আমার এটা আমার নিশ্চয়ই কোনো কাউকে ব্যাখ্যা করার কিছু নাই, এটা সবাই বোঝে। এবং তারা যতই বড় বড় কথা বলুক না কেন, তারা দিন শেষে নারীদেরকে সম্মান করে না। আমি মনে করি এই আন্দোলনের পুরোপুরি ক্রেডিট যায় জনগণের, সাধারণ মানুষের। ইতিহাসের কিছুদিন কেবল ক্যালেন্ডারে লেখা থাকে না, থাকে মানুষের হৃদয়ে। এমন একটি অধ্যায় 24 জুলাই, যে অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় কিছু পরিবর্তন এবং ঐতিহাসিক বিপ্লবের পিছনে থাকে অগণিত মানুষের সাহসিকতার গল্প। আর এই গল্প নিয়েই ম্যানুলার সৌজন্যে সোনালী নিউজের বিশেষ আয়োজন স্মৃতিতে জুলাই। আজকের আয়োজনে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি জুলাইয়ের অন্যতম যোদ্ধা সুমাইয়া শাইনা, অর্থ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা নগর কমিটি। সুমাইয়া শাইনা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। মিস সুমাইয়া শাইনা, জুলাইয়ের আন্দোলনের কোন পর্যায়ে গিয়ে আপনার মনে হলো যে এই আন্দোলনে আপনার এখন যোগ দেওয়া উচিত? না, আমরা তো জুনে যখন প্রথম জুলাই আন্দোলন নিয়ে যে মিছিলটা হয়, সেই মিছিলেই আমি উপস্থিত ছিলাম, একদম প্রথম মিছিলে। কিন্তু পরে জুলাইয়ের 1 তারিখ থেকে তো ধারাবাহিক যে কর্মসূচিগুলো হয় সেই কর্মসূচিগুলোতেও আমরা অংশগ্রহণ করি তার ধারাবাহিকতায়। কিন্তু 6-7 তারিখের মধ্যে কিন্তু আমরা দেখলাম যে সেই 18তে আপনি জানেন যে কোটা নিয়ে কিন্তু একটা মুভমেন্ট হয়েছিল, এবং আমরা কিন্তু তখন বুঝতে পারছিলাম যে তৎকালীন সরকার যে কথাগুলো আমাদের তখন বলছে যে হাইকোর্টের কাছে যেতে হবে, এটা তাদের হাতে নেই, এটা সরকারের হাতে নেই। তখন যখন আমরা বুঝতে পারলাম যে আসলে সরকার আবার সেই 18-র মতোই আবারও একটা জনগণের চোখে ধুলা দেওয়ার মতো করেই একটা আন্দোলন করতে চাচ্ছে, এবং এই আন্দোলনটাকে নানানভাবে পিছু কিভাবে এটাকে থামিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করছে। তখন থেকে কিন্তু এই 5-6 তারিখের মধ্যেই আমি কিন্তু বুঝতে শুরু করলাম আমরা যে ইডেন কলেজ থেকে একটা ঐক্যবদ্ধ আন্দোলন আমাদের এই কোটা আন্দোলনে নিয়ে যেতে হবে। কারণ যদি আমরা সর্বস্তরের এখানে ঢাকার, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে বুয়েট আছে, তার পাশে উল্লেখযোগ্য 2টা প্রতিষ্ঠান হচ্ছে এই যে ঢাকার 7 কলেজ, ঐতিহ্যবাহী 7 কলেজ, তার মধ্যে ইডেন অন্যতম। ইডেনকে আপনি দেখবেন যে সবসময় আন্দোলনের সম্মুখ সারিতে ছিল, এবং মেয়েদের অংশগ্রহণের দিক থেকেও ইডেন কলেজ খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু আমরা ইডেন কলেজে ছিলাম, এবং ইডেন কলেজ দীর্ঘদিনেরই একটা ভয়াল পরিস্থিতি তো ছিলই, ছাত্রলীগ সহ অন্যান্য ওই তৎকালীন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের। তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে এখন ছেলে মেয়েদের ঐক্যবদ্ধ করে অবশ্যই আমাদের এই মুভমেন্টে যুক্ত করাতে হবে। না হলে এই কোটাটা ওই 18 সালের মতনই একটা কোন রকম বুঝ দিয়ে আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হবে। তো সেই জায়গা থেকে আমি অনুভব করেছিলাম যে এই আন্দোলনে আমাদের যুক্ত হওয়াটা কতটা জরুরি, এবং মেয়েদের কলেজ হিসেবে ইডেন কলেজে যুক্ত হওয়াটা কতটা জরুরি। এছাড়া তো আওয়ামী লীগের দীর্ঘদিনের যে ওই সময়কার যে অপারেশন, সেটার বিরুদ্ধে তো আমাদের ফাইট ছিলই। আপনি জানেন যে ডিএস এর মতো একটা দমনমূলক যে আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, যেটা দিয়ে আসলে অন্যায়ভাবে মানুষের মতকে, গণতান্ত্রিক অধিকারকে, মত প্রকাশের অধিকারকে হনন করা হচ্ছিল, সেই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু আমরা হাসিনা বিরোধী আন্দোলনে যুক্ত। হাসিনার যে এই যে একটা নির্বাচনবিহীন সরকার দিনের পর দিন যেভাবে উনি পরিচালনা করছিল, সেই জায়গা থেকে জনমনের যে বিক্ষোভগুলো ছিল সেটারই একজন অংশীদার হিসেবে আমার মনেও একজন মানুষ হিসেবে, যে এখানে ভোটাধিকার নাই, এখানে গণতান্ত্রিক অধিকারগুলো কিভাবে হরণ করা হচ্ছে দিনের পর দিন, সেই জায়গা থেকে তো আন্দোলনে ছিলামই। কিন্তু এই যখন গণঅভ্যুত্থান বলতে তখন তো আসলে সরকার পতন হবে বা সরকারের পতনের আন্দোলনের দিকে যাবে আমরা জানতাম না। কিন্তু আমার মনে হয়েছিল যে কোটার যে দাবিটা, এটা 100% যৌক্তিক দাবি। কারণ সে সময় আপনি জানেন যে প্রায় 30% মুক্তিযোদ্ধা যে কোটা, সেই কোটার মধ্য দিয়ে কিন্তু আসলে দিন শেষে মুক্তিযোদ্ধারা কতটা পেতেন তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে আওয়ামী লীগ তাদের যে স্বজন প্রীতি, সেটা মূলত এই কোটার মধ্য দিয়ে করতো।
তো ওই জায়গা থেকেই কিন্তু আমরা জানতাম যে কোটা পদ্ধতিটা একটা অন্যায্য পদ্ধতি, যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং বেকারত্ব ওই সময় এমন মাত্রায় পৌঁছেছে, ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, এই যে আজকেও পাচ্ছে না, অভ্যুত্থানের পরেও পাচ্ছে না, সেটা ভিন্ন আলাপ। কিন্তু সে সময় তো আসলে চাকরির একটা আকাল ছিলই, ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, পড়াশোনা করে দিনের পর দিন পরীক্ষা দিচ্ছে, প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। তো এগুলো তো ছিলই, এগুলোর জায়গা থেকেই মূলত আমার মনে হয়েছে যে ইডেন কলেজ থেকে একটা বিশেষ ভূমিকার দরকার আছে এই সময়, এবং ওভারঅল দেশের জন্যই আমাদের রাস্তায় নামতে হবে। আচ্ছা, জুলাইয়ের একটা ঐতিহাসিক স্মৃতি আপনার কাছ থেকে আমরা জানতে চাই, একটা ভয়ানক, বা আপনি কোন সময়টা বেশ মানে ভয় পরিস্থিতি পার করে জীবনে? ভয়ানক না, তবে খুবই রোমাঞ্চকর হচ্ছে যে আমরা তো 15ই জুলাই, আপনি জানেন যে প্রথম ছাত্রলীগের সাথে ঢাকায় যে সংঘর্ষটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই সংঘর্ষ আর হওয়ার আগে মানে সবার প্রথম কিন্তু ছাত্রলীগ হামলা করেছিল ইডেন কলেজে। আমরা যখন 15 তারিখ মানে ভিসি চত্বরে যাব, আগের দিন রাতে আপনি জানেন যে রাতের বেলা ছেলেমেয়েরা নেমে গেল যে কে বলেছে স্বৈরাচার, যে স্লোগানটা, সেই স্লোগানের মধ্য দিয়ে। তো তখন তার পরের দিন আমরা ঠিক করেছিলাম যে আমরা হলে হলে যাব, এবং হলে হলে গিয়ে মেয়েদেরকে ডেকে ডেকে রুম থেকে বের করব। আমরা যখন সকালবেলা যাই, আমরা হয়তো 10-12 জন মেয়ে জমা হয়েছি, তখনই আমরা শুনতে পেলাম যে মেয়েরা নামতে যাচ্ছে, কিন্তু ছাত্রলীগের যারা তৎকালীন আমাদের কলেজের নেত্রীরা আছেন, তারা ওখানে ওদেরকে আটকে রেখেছে। তো এই কথা যখন আমরা শুনি, আমরা ওই 12-15 জন মিলে সিদ্ধান্ত নেই যে আমরা হচ্ছে হলের পাশ দিয়ে মিছিল করব, মানে স্লোগান দিয়ে ওদেরকে বের ওরা যাতে বের হয়ে আসতে সাহস পায়, সেই জন্য আমরা ওখানে যাব। তো আমরা যখন যাই, মিছিলটা যখন আমরা হলপাড়া থেকে, আমাদের যে ইডেন কলেজের হলপাড়া, ওখান থেকে ঘুরে আসার সময় ছাত্রলীগের প্রায় 60-70 জন মেয়ে এসে আমাদের উপরে হামলা করে, এবং সেখানে আমাদের শিক্ষকরাও ছিলেন। তো আমরা 10-15 জন মানুষ, এবং যখন মানে ওরা যখন হামলা করলো, হামলা করার পর তার 10-15 জনও নাই, আমরা মাত্র 5-6 জন আছি, মানে যারা আমরা নেতৃত্ব দানকারী। তখন ওরা আমাদের উপরে হামলা করলো, এবং আমাদের সামনে আমাদের শিক্ষকরা ছিলেন, এবং আমরা দেখলাম কি নির্লজ্জ ভাবে আমাদের শিক্ষকরা সেদিন ছাত্রলীগের পক্ষে কথা বললো। মানে এর আগেও আমাদের সাথে ওনারা এগুলো করেছেন শিক্ষকেরা, কিন্তু ওই দিন আমার মনে হয়েছে যে আপনাদের চোখের সামনে ওরা অন্যায় করছে। আমরা যদি একটা মিছিলে যেতে চাই, সেটা আমাদের গণতান্ত্রিক অধিকার, সেই মিছিলকে আটকানোর তো ওদের কোনো অধিকার নাই। আমরা টিচারদের বলছিলাম যে আপনারা এটা দেখবেন এখনো বসে বসে, এবং শিক্ষকরা কি করলেন, ছাত্রলীগকে কলেজে রেখে আমরা যারা 5-7 জন নেতৃত্ব দিচ্ছিলাম আমাদেরকে বের করে দিল, এবং আমাদেরকে তো ছাত্রলীগ ওখানে মারধর করলো। পরে বেরিয়ে যাওয়ার পর বাইরে আমাদের যখন মারের খবরটা ছড়িয়ে পড়লো, বাইরের যে আশেপাশের যে মেসগুলোতে যে মেয়েরা থাকে, আজিমপুর কলোনিতে অন্যান্য মেয়েরা, তারা হুট করে গেটের সামনে এসে জড়ো হতে শুরু করলো। এবং তখন আমরা সবাই সাহস জুগিয়ে আমরা ঠিক করলাম যে আমরা 2টা গেটই ভাঙবো, আমাদের যে মেন দরজা সেই গেটগুলো আমরা ভাঙবো, ভেঙে আমরা হল থেকে মেয়েদেরকে নিয়ে আসবো। এবং এই সিদ্ধান্তটা খুবই ভয়াল একটা সিদ্ধান্ত ছিল, কারণ কিছুক্ষণ আগেই ছাত্রলীগ আমাদেরকে মারধর করেছে, এবং আমরা জানতাম যে ছাত্রলীগের হাতে কিন্তু অস্ত্র আছে, ওরা যে কোনো সময় অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করতে পারে। কিন্তু ওই সময় মানে ইমোশনটাই এই মাত্রায় ছিল যে এই অন্যায় আর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিভাবে একটা ক্যাম্পাস থেকে, উনিও স্টুডেন্ট আমিও স্টুডেন্ট, কিন্তু সে আমাকে বের করে দিতে পারে, এইরকম একটা মানে অসম্ভব রকম দখলদারিত্ব সে সময় ছিল। তো সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিলাম, এবং আমরা একে একে আমাদের যে সবচেয়ে বড় 2টা গেট, মানে মেন গেট, সেই 2টা গেট ভাঙলাম। এবং সেখানেও শিক্ষকরা আমাদেরকে ঠেলে গেট থেকে বের করে দেবে এরকম অবস্থা, কিন্তু আমরা কোনো শিক্ষকের কথা সেদিন শুনিনি। আমরা ঢুকি এবং একে একে আমাদের 6টা হলের দরজা ভাঙি, এবং সেখান থেকে প্রায় 500-র উপরে মেয়ে নিয়ে আমরা সেদিন 12টার মধ্যে আমরা রাজু ভাস্কর্যে যাই। এবং এটা ছিল আমার জীবনে, মানে এর আগে আমি এত বড় মিছিল, মানে আমরা এর আগে হাসিনার বিরুদ্ধে, হাসিনার যে যতগুলো দমন নীতি আছে তার বিরুদ্ধে কথা বলতাম, মেয়েদেরকে আহ্বান জানাতাম, কিন্তু কোনোদিন এত মেয়ে আমি দেখিনি। ওদিন আমি প্রথম দেখলাম, এবং আমার মধ্যেও একটা আশার সঞ্চার হলো যে অন্যায়ের বিরুদ্ধে মানুষ, আমরা এতদিন ডাকতাম, ভাবতাম যে আরে কেন আসছে না, সেদিন যখন এতগুলো মেয়ে নিয়ে আমরা বেরোলাম, আমাদের নেতৃত্বে বেরোলো, তখন মানে আমার খুবই মানে সাহস পেলাম যে আসলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মানুষ এখনো আছে, যত ভয়াল পরিস্থিতি থাক। তো এটা আমার কাছে একটা রোমাঞ্চকর ঘটনা এখনো। সেদিন আমার আঙুলে আমি আঘাত পাই, আমার যে সহযোদ্ধারা ছিল তাদেরকে খুবই মারধর করা হয়, এবং আমরা ওখানে যাওয়ার পরে অনেকে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে আপনারা তো জানেন, তারপরে তো ছাত্রলীগের হামলা, সেগুলো তো ছিলই। এই ছিল আমার জীবনে মানে একটা অন্যতম, মানে জুলাইয়ে আরো অনেকগুলো ঘটনা আছে। 17 তারিখ আরেকটা ঘটনা ঘটেছিল। 17 তারিখ হল থেকে আপনি জানেন যে ছেলে মেয়েদেরকে বের করে দিচ্ছিল প্রশাসন। তো তখন আমরা হলে থাকতাম না, আমি গিয়েছিলাম যে কেন মেয়েদেরকে হল থেকে বের করে দেওয়া হবে, এটা তো কোনো এমন পরিস্থিতি হয়নি যা বের করে দেওয়ার মতো, বা এরকম হুট করে একটা একদিনের নোটিসে হাফ বেলার মধ্যে বের করে দিয়ে দেওয়া তো উচিত না। তো তখন আমরা যখন ক্যাম্পাসে ঢুকতে যাই,
তখন আমাদের টিচাররা আমাদেরকে দেখিয়ে বলে যে এদেরকে ঢুকতে দিবেন না, এদের যদি ঢুকতে দেন তাহলে কিন্তু হল থেকে মেয়েদের বের করতে পারবেন না। তখন পুলিশ আমাদেরকে ধরতে আসে, মানে আমাদেরকে ভ্যানে তুলবে। তখন আমার সাথে যিনি ছিলেন, আমি তো খুবই তর্ক করছিলাম যে কেন আমার ক্যাম্পাসের সামনে থেকে আপনি আমাকে কি করে যেতে বলবেন, এটা আমার ক্যাম্পাস, আপনি যাবেন, পুলিশ এখানে থাকতে পারবে না। তখন আমি তো তর্ক করছি, এক পর্যায়ে আমার যে সহযোদ্ধা যে ছিল, ওনার নাম মুন, উনি আমাকে চড় মারলেন একটা, যে থামো, এই এখনই ওঠো, তোমার যদি আজকে ধরে নিয়ে যায় তাহলে তো পরের দিন আর তুমি মেয়েদের নামাইতে পারবে না। তো সেই দিনও একটা খুবই রোমাঞ্চকর ঘটনা ঘটেছিল, মানে আমাকে ঠিক 2 হাতে ধরেছে 2জন নারী পুলিশ, আমাকে ভ্যানে তুলবে। তখনই আমাকে উনি চড় দিয়ে বললেন যে তুমি এখনই যাবা আমার সাথে। উনি আমাকে ওখান থেকে টেনে ইচড়ে নিয়ে গেল, এবং পুলিশরাও তখন মানে আমাকে বিদায় করতে পেরে খুব খুশি হলো। এই আর কি, এরকম অনেক মজার মজার ঘটনা আর কি। জুলাই তো অতিক্রম করলো, 2 বছর হয়ে গেল। এই 2 বছর পরে আপনি একজন জুলাই যোদ্ধা হিসেবে কি মনে করেন যে কতটুকু জুলাইয়ের প্রাপ্তি হয়েছে এবং কতটুকু অপূর্ণতা রয়েছে এখন পর্যন্ত? না, এমনিতে ধরেন 5 আগস্টের সময়, মানে আমি যেহেতু একটা রাজনৈতিক অর্গানাইজেশন করি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এখানে একদম সর্বশক্তি দিয়েছিল, এবং আমি নিজেও যেমন সর্বশক্তি দিয়েছিলাম। এবং এটার মধ্য দিয়ে আমরা কিন্তু জানতাম যে হয়তো হাসিনার যদি পতন হয়ও, তার পরিবর্তে যদি অন্য কোনো সরকারও বসে তাহলে আমূল পরিবর্তন হয়ে যাবে, একদম দেশের সবকিছু বদলে যাবে, এরকম অনেক চিন্তা আমি করিনি সত্যিকার অর্থে। যেহেতু করিনি, আমি জানতাম যে লড়াইটা আরো বাকি আছে। মানে এই পিরিয়ডের পরেই আপনি জানেন যে 5ই আগস্টের পরে আমরা শুনতে পেলাম যে মন্দিরগুলোতে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় ভিন্ন মতের উপরে হামলা হচ্ছে, নানান জায়গায় হামলা হচ্ছে। তখন তো আরো উদ্বিগ্ন হয়ে গেলাম যে আরে এত বড় একটা লড়াই শেষ করলাম, এখন আরেকটা লড়াইয়ে নামতে হবে, হয়তো এগুলোকে বাঁচাবে, কিভাবে আরো ঐক্যবদ্ধ করা যায়। ওই সময়কার জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে যে না কোনোভাবেই, আপনি জানেন তারপরে কিভাবে এলাকায় এলাকায় মন্দিরগুলো পাহারা দিয়েছে, মাদ্রাসার ছেলেমেয়েরাও দিয়েছে, এই ধরনের ইয়াগুলো কিন্তু আমরা দেখেছি। তো সেই সময় একটা লড়াই শেষ করে আরেকটা লড়াইয়ের মধ্যে ঢুকতে গিয়েই মনে হলো যে আসলে লড়াইটা তো আসলে শেষ হয়নি, লড়াইটা আরেক দিক থেকে শুরু হলো, একটু ভিন্ন ধরনের লড়াই। এবং দেখেছেন আপনারা যে জুলাই অভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ কাজ কি ছিল, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের চাও কি ছিল, যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, জুলাই গণহত্যার একটা সুষ্ঠু বিচার হবে, এবং ন্যূনতম যা গণতান্ত্রিক সংস্কার করা যায় এই সরকার করবে। কিন্তু আমরা দেখলাম এই সরকার যখন অনেকগুলো কমিশন করলো, তার মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো খাতকেই তারা কোনো গুরুত্ব দিল না। আপনি দেখেন এখানে শিক্ষার্থীর একটা বড় স্টেক ছিল এই অভ্যুত্থানে, কিন্তু আমরা দেখলাম যে একটা শিক্ষা সংস্কার কমিশন হলো না। অনেক বড় বড় কথা, সংবিধান নিয়ে বিশাল বিশাল আলাপ দিল, কিন্তু স্বাস্থ্য খাত, করোনার পরে যে স্বাস্থ্য খাত ধসে গিয়েছিল, এবং আওয়ামী লীগের স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে কোনো কাজ করে নাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কি কাজ ছিল না যে এই স্বাস্থ্য খাতটাকে কিভাবে আবার দাঁড় করানোর জন্য কোনো একটা রূপরেখা তৈরি করার জন্য একটা মিনিমাম কমিশন গঠন করা? কিন্তু আমরা দেখলাম স্বাস্থ্য খাতের মতো একটা গুরুত্বপূর্ণ খাত, যেটাতে আমরা দেখতেছি ক্রমাগত প্রাইভেটাইজেশন হচ্ছে, সেই খাতকে আমরা দেখলাম যে কোনো সংস্কারের আয়োজনের মধ্যে আনা হলো না। এবং শিক্ষা খাত, তো এই সংস্কারের আয়োজনগুলো তো আমরা চেয়েছিলাম, আমরা তো চেয়েছিলাম এই 2 বছরে মানে এই অন্তর্বর্তীকালীন সরকার মিনিমাম এই চাওয়া পাওয়া গুলো পূরণ করবে। এবং আপনারা দেখেন জুলাই গণহত্যার যে বিচারের কথা আমরা বলি, এখনো জুলাইয়ের অভ্যুত্থানের যে যারা অপরাধী তাদেরকে আমরা দেখি এখনো মানে বাইরে ঘুরে বেড়াচ্ছে, অনেকেই বিচারের আওতায় আনার কোনো আয়োজন আমরা কেন পর্যন্ত দেখছি না। ফলে এটা তো আমার জন্য দেখা খুবই মুশকিল। এবং আপনারা দেখেছেন যে জুলাইয়ে যেই মানুষেরা, আমি নিজেকে জুলাই যোদ্ধা বলতে ঠিক রাজি না, যোদ্ধা তো তারা যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে, হ্যাঁ, কিন্তু আমরা দেখলাম জুলাই মানে অভ্যুত্থানের সরকার এই জুলাই যারা আহত হলেন তাদেরকে সুষ্ঠু চিকিৎসা দিতে পারে নাই। আমরা দেখেছি চিকিৎসার দাবিতে সেই জুলাইয়ে যারা আহত, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, তারা রাস্তায় নেমেছে, বিচারের দাবিতে বারবার রাস্তায় নেমেছে, কিন্তু আমরা দেখেছি এগুলোর কোনো ন্যূনতম বিচারের আয়োজন তারা নিশ্চিত করে নাই। তো এগুলো তো আমাদের জন্য খুবই কষ্টের। এবং আমার মনে হয় যে এই কষ্টটাকে আসলে কষ্ট হিসেবে রেখে তো কাজ নেই, দিন শেষে এই বিচারের যে দাবিটা সেটাকে প্রদীপের মতো জ্বালিয়ে রাখাই আমাদের কাজ এখন। কারণ দেখবেন আপনি ক্রমেই আওয়ামী লীগকে নানানভাবে বিভিন্ন রাজনৈতিক দলই যারা ক্ষমতায় আছে, বিরোধী দলে আছে, তারা নানানভাবে নিজেদের দলে পুনর্বাসন করেছে। যারা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে হওয়া দল এনসিপি, আপনি জানেন, তাদের মধ্যেও দেখেছি ছাত্রলীগ, আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে পুনর্বাসিত হতে। তো এটার মধ্য দিয়ে কি মানে এই যে পুনর্বাসন হচ্ছে, এটাকে তো এরা তো কখনোই ঠেকাবে না, কারণ এরা দিন শেষে এই গণহত্যার বিচার চায় না। আমরা যারা চাই, আমাদের এই বিচারের দাবিকে জিয়ে রাখতে হবে, এবং এটার মধ্য দিয়েই আসলে আমরা জুলাইকে যথার্থ ট্রিবিউট দিতে পারবো, আদারওয়াইজ পারবো না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমার অবশ্যই অনেক না পাওয়া আছে,
এবং আমরা দেখেছি নারীদেরকে কিভাবে মানে অভ্যুত্থানে যে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো তাদেরকে কিভাবে হেনস্থা করা হয়েছে, কিভাবে হ্যারাস করা হয়েছে। তো সেই জায়গাগুলো থেকে তো অবশ্যই পুরা চাওয়া তো পূরণ হয়নি, আকাঙ্ক্ষা তো ন্যূনতম ছিলই যে একটা সুষ্ঠু পরিবেশ পাবে মেয়েরা। এখানে বেকারত্বের মতো একটা গুরুত্বপূর্ণ ইস্যুতেই তো অভ্যুত্থান হলো। বেকারত্ব নিয়ে আমরা দেখবো যে অভ্যুত্থান পরবর্তী সরকার কিছু করবে বা এই যে বর্তমান নির্বাচিত সরকার কিছু করবে। আপনি বাজেটের দিকে তাকালে দেখবেন বেকারত্ব নিয়ে কোনো আয়োজন নাই। শিক্ষা খাতে মাত্র 2% বরাদ্দ, যেখানে ইউনিসেফ বলে যে শিক্ষা খাতে ন্যূনতম দিলেও কোনো দেশ তাহলে 6% দিতে হবে, সেখানে আমরা দেখি আমাদের দেশে মাত্র 2% বরাদ্দ দেয় অভ্যুত্থানের পরের সরকার শিক্ষা খাতে, যে খাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এগুলো আমি মনে করি বর্তমান সরকারের সিদ্ধান্ত নিয়ে একটু পরে আসবো, সেটা হচ্ছে এই বাজেট টাজেট নিয়ে। সেটা আপনি একটা নারীদের বিষয়টা তুলুন। নারীদের বিষয়টা নিয়ে আপনার কাছে একটা জানার বিষয় হচ্ছে যে নারীরা জুলাইয়ে সম্মুখ সারিতে যুদ্ধ করেছে, তারাও সম্মুখ সারিতে ছিল, কিন্তু জুলাই পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার বা বর্তমান নবনির্বাচিত বিএনপি সরকার কি নারীদের ততটুকু মূল্যায়ন করতে পেরেছে? আপনার কি ধারণা? না, তা তো পারেনি। আর আমার মতে মানে এদের পক্ষে সম্ভাবনা মানে আমি বলতে চাইছি যে আগে বলি যে কেন ওরা পারলো না। আপনি দেখেন অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে যেই নারীদেরকে আমাদের মানে যারা আমরা একসাথেই মাঠে ছিলাম, রাজপথে ছিলাম, সেই পুরুষেরা কিন্তু নারীদেরকে সামনে রেখেছিল। এবং আপনি পুরো অভ্যুত্থানের যে 36টা দিন তার মধ্যে একটা ঘটনা বলতে পারবেন না যে মিছিলে নারী হেনস্থা হয়েছে, মিছিলে নারীকে কোনোভাবে অপদস্থ করা হয়েছে, মিছিলে নারীকে ব্যাড টাচ করা হয়েছে, এমন কোন অভিযোগ আপনি 36 দিনে একদিনও পাবেন না। তার মানে বোঝা কি যায়, অভ্যুত্থানে নারীরা সবচেয়ে নিরাপদ ছিল রাজপথে, এবং দেখেন রাজপথে কোনো অন্যায়ের ঘটনা ঘটেনি। উল্টো যেই মেয়েটাকে হয়তো সে চেনেও না, রাত হয়ে গেছে বলে অপরিচিত মেয়েটার সেফটির কথা আরেকটা ছেলে ভাবতেছে যে ওকে আমি বাসায় পৌঁছে দিয়ে আসি, এরকম নিরাপদ ছিল নারীরা। তাহলে বোঝা যায় আন্দোলন মানুষের মধ্যে একটা নৈতিকতা তৈরি করে, যেই নৈতিকতা স্বাভাবিক সময় থাকে না। এই যে নৈতিকতাটা তৈরি হয়েছিল গণ অভ্যুত্থানে, নারীরা যে নিরাপদ পরিবেশটা পেয়েছিল, সেটা ধরে রাখতে পারতো একমাত্র এই অভ্যুত্থানের নেতৃত্ব যারা ছিল, তারা যদি সঠিক পথে এটাকে পরিচালিত করতে পারতো। এই নারী পুরুষেরা তো ছিলই, এই যারা আজকে যারা মানে ধরেন হেনস্থা করছে তারাও সেই মুভমেন্টে ছিল, আর আজকে যে নারীরা হেনস্থিত মানে হচ্ছে তারাও ওই মুভমেন্টে ছিল। তাহলে এই মুভমেন্টকে সঠিক পর্যায়ে সঠিক পথে পরিচালিত করার কাজ ছিল কিন্তু এখানকার নেতৃত্বের, যেটা আমরা দেখেছি অভ্যুত্থানের পর তারা করতে পারেনি। আমরা দেখেছি যখন নারীদের ওপরে হেনস্থা হয়েছে, নারীদের উপরে একটা আক্রমণ নেমে আসছে, তখন এরা একদম মানে চুপ, কোনো মুখে এদের রাগ কাটেনি। অথচ ওই দিন যদি ওনারা রাগ কাটতো তাহলে এই জেনারেশনটারই যে নৈতিক বোধ তৈরি হয়েছিল আন্দোলনের মধ্য দিয়ে, সেই নৈতিক বোধটাকে আমরা আগায় নিয়ে যেতে পারতাম, কিন্তু পারি নাই। আর আমি তো মনেই করি না যে ধরেন এখানকার জামাত ইসলামের মতো দল সে নারীকে সম্মান দেবে। এটা তো আমার নিশ্চয়ই কোনো কাউকে ব্যাখ্যা করার কিছু নাই, এটা সবাই বোঝে। এবং তারা যতই বড় বড় কথা বলুক না কেন, তারা দিন শেষে নারীদেরকে সম্মান করে না। এখন আপনি বলবেন যে আমি কি জামাত ইসলামের বিরোধিতা করে বলছি? মোটেও না। দিন শেষে তারা পারে নাই তো। তারা এই যে আপনি দেখবেন যে অভ্যুত্থানের পরে অনলাইনে যে নারীর হ্যারাসমেন্টটা শুরু করেছিল, সেটার মধ্যে একটা কিন্তু গোষ্ঠীবদ্ধ আক্রমণ। এটা কিন্তু পুরোপুরি মানে সাধারণ মানুষ এসে একজন মেয়েকে আক্রমণ করছে এরকম না, এটা কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠী যারা এই আক্রমণগুলো করেছে। সেটা আপনি দেখবেন জামাতের নারীদেরকে আক্রমণ করেছে বিএনপির লোকজন, আর বিএনপির নারীদেরকে এবং ওভারঅল যারা লিবারাল নারী বা যারা একটু নারী স্বাধীনতার কথা বলেছে বা অভ্যুত্থানের পরে নারীদের অধিকারের প্রশ্নটাকে সামনে এনেছে, তাদের উপরে আক্রমণটা নামিয়ে এনেছে কারা? এখানকার জামাত শিবির অন্যরা। এবং এই বট কালচারটা কিন্তু তারাই শুরু করেছে। এবং আজকে দেখেন সেটা কোন পর্যায়ে নেমে এসছে। আমাদের নারীদের কমেন্ট বক্স আপনি খুলতে পারবেন না, খুললে আপনার খারাপ লাগবে, আপনার মনে হবে যে আমার সন্তান, আমি কি নিজে নিরাপদ, মানে আপনি একজন পুরুষ হিসেবে নিরাপদ বোধ করবেন না, এত বাজে বাজে কমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমি মনে করি যে না, যে এই যে ডানপন্থী দল বিএনপি জামাত, এরা কোনোদিনই নারীর সম্মান নিশ্চিত করতে পারবে, কারণ এদের ওই পলিসিই নাই। আপনি দেখেন এই অভ্যুত্থানে নারীদের এত ভূমিকার পর তারা নির্বাচনে কয় পার্সেন্ট, যেখানে মানে আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনে একটা সিদ্ধান্ত হয়েছিল যে প্রত্যেকটা দল তারা যা মোট নমিনেশন দেবে তার মধ্যে মিনিমাম 10% তারা দেবে হচ্ছে নারীদের মনোনয়ন। এটা কথা হয়েছিল তো, এটা অভ্যুত্থানের মধ্য দিয়েই তো কমিটমেন্ট হয়েছিল এবং প্রত্যেকটা দল সেটাতে রাজি হয়েছিল। কিন্তু আমরা দেখলাম বিএনপি দিল মাত্র 3%, 10% তো দূরের কথা, 3%। আর জামাত তো কোনো দিলই না, জামাত তো কোনো নারী নমিনেশনই দেয়নি। তাইলে এই হচ্ছে নারীদের ভূমিকা নিয়ে রাজনৈতিক দলগুলোর চিন্তা। তারা যেখানে নারীদের এই ভূমিকাকে স্বীকৃতি দিবে, নারীদের তারা এত সম্মান দেয়, বড় বড় কথা বলে, দুইটা দলের একটা দলের দিকে তাকান,
কোনো দলই নারীদেরকে কিন্তু সম্মুখ যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না। সেই সংরক্ষিত আসনেই তাদের নারী নেতৃত্ব নিশ্চিত করতে হচ্ছে। তো এটার মধ্যে দিয়েই তো বোঝা যায় তারা নারীদের সম্মান নিশ্চিত করতে পারবে না। নির্বাচনে মনোনয়ন না দেওয়াটাই কি কেবল নারীদের মানে মূল্যায়ন না করা? বা জামায়াত কি মানে কোনো অ্যাঙ্গেল থেকেই সেটা নিষেধ করতে পারেনি নারীদের? না, আমি মনে করি না। কারণ ধরেন আপনি আপনি এটা কিভাবে বলতে পারেন? তারা তো বলেই যে তারা মনে করে যে নারীরা তাদের প্রধান নেতৃত্বে আসতে পারে না। হ্যাঁ, আবার নারীদেরকে তারা সরাসরি নমিনেশন দিতে চায় না। আপনি বলেন একটা দেশে, যে দেশে আমরা নারীর উন্নয়ন নিয়ে এত কথা বলি, বা আমরা মনে করি নারীদের এগিয়ে যাওয়া দরকার এবং নারীদের বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ দরকার, সেখানে যদি আপনি সম্মুখ নির্বাচনে তাকে অংশগ্রহণ না করতে দেন, তাইলে তার কিভাবে সে পিপল কানেক্টিং হবে বা একজন নারীর হয়ে সে কথা বলবে, তাই না? এই যে সংরক্ষিত আসনের নামে যেটা হচ্ছে, এটার মধ্য দিয়ে কি একজন নারীকে যথার্থ সম্মান দেওয়া হয়? আমি তো মনে করি না। আমি মনে করি একজন নারী যদি নির্বাচিত যেতে হয় তাহলে সে নির্বাচিত হয়েই যাবে। এখন যদি তারা বড় বড় কথা বলে যে না আমরা হচ্ছে গিয়ে নির্বাচনে স্ট্র্যাটেজি হিসেবে মেয়েদের দিলে জিতবে না, এই ধরনের কথা বলে, তার মানে তো নারীদের তারা সত্যিকার অর্থে ওরকম যোগ্য নজরে দেখেই না, মর্যাদার নজরে দেখেই না যে একজন নারী নির্বাচন করে জিতে যেতে পারে পার্লামেন্টে এবং পার্লামেন্টে গিয়ে সে তার স্টেক দিতে পারে। তারা উল্টো নারীকে কিভাবে আরো ব্যাকফুটে ফেলে রাখা যায় এবং এটাই সংরক্ষিত আসনের মধ্য দিয়ে করছে। আমরা মনে করি নারীদের মিনিমাম 100টা আসনে 3 ভাগের মোট আসনের 3 ভাগের এক ভাগে নারীকে সরাসরি মনোনয়ন দেওয়া উচিত। তাহলেই নারীরা ধীরে 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 নিজেকে প্রুফ করার জায়গায় নিয়ে যাবে। আপনি যদি এই কথা বলেন তাহলে এই যে নারী যারা নির্বাচিত হলো, 5 জন হোক 6 জন হোক, তারা কি অযোগ্যভাবে নির্বাচিত হলো? এটা আমাদের ধরে নিতে হবে। কিন্তু তারাও কিন্তু নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই হলো। আপনি রুমিন ফারহানার কথা জানেন, তিনিও তো একাই নির্বাচন করেছে, ইভেন তো দলের কোনো ব্যাকআপ ছাড়াই করেছেন। তাহলে এটাকে আপনি কিভাবে দেখবেন? তার নারীর এগিয়ে যাওয়ার প্রশ্নের সাথে কিন্তু এটা একেবারেই সাংঘর্ষিক ব্যাপার। আপনি যদি মনে করেন নারীকে এগিয়ে নিতে হবে, তাহলে আপনি সরাসরি মনোনয়ন দিতে হবে। আপনি যদি মনে করেন নারীকে এগিয়ে নিতে হবে, যদি কোনো যোগ্য নারী থাকে, তাহলে সেই যোগ্য নারীকে দলের প্রধান হইতে দিতে হবে। আচ্ছা, আপনার বক্তব্যে উঠে এসেছিল যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দান করেছিল তারা ওই নেতৃত্বটা ধরতে পারেননি বলে নারীর যে মূল্যায়ন সেটা কমে যাচ্ছে। অভ্যুত্থানে যারা জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে এই যে বিভেদটা কেন হলো? তাদের মধ্যে বিশেষ করে সমন্বয়কদের মধ্যে অনেকে আমরা দেখেছি যে মতবিরোধ হয়েছে। তারা বিভিন্ন রাজনৈতিক দল বেছে নিয়েছেন, মত বেছে নিয়েছেন, বিভিন্ন সংগঠন বেছে নিয়েছেন, তারা এক থাকতে পারলো না কেন? দেখুন, জুলাই গণ অভ্যুত্থানের সময় আমরা যখন সমন্বয় যে হয়েছিল, সমন্বয়কগুলো, সেগুলো কিন্তু কোনো দল কোনো মত সে সময় দেখা হয়নি। যারা অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যাদেরকে দিলে আন্দোলনটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে, তাদেরকেই কিন্তু আমরা দেখেছি যে সমন্বয়কদের যে লিস্ট, এবং সেটার কারণেই দেখবেন যে ওই লিস্টটার দিকেও যদি আপনি তাকান, সেটা একটা ডাইভার্স, একটা বৈচিত্র্যময়। সেখানে অনেক রাজনৈতিক লোকজন আছে এবং অনেক পথের লোকজন আছে। কিন্তু আপনি দেখেন অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব, তারা কি করলো? তারা বললো যে যদি তোমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থাকতে চাও, তাহলে তোমাদের যে রাজনৈতিক অ্যাফিলিয়েশন সেটা ছেড়ে আসতে হবে। বললো এটা বলার মধ্যে দিয়ে কি? আমি তো আমার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট করি, আমি তো এটাকে মন করি। একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তো আমার এই মতটা চেঞ্জ হয়ে যায়নি। কিন্তু আমি তো চেয়েছি যে জুলাইয়ের যে ঐক্য সেটা বজায় থাকুক। আমি যদি একটা সংগঠন করতে চাই আমি করতে পারি, আরেকজন যদি আরেকটা সংগঠন করতে চায় করতে পারে। এবং আপনি দেখেন অভ্যুত্থানের পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে না পারার কারণে কিন্তু আমরা দেখেছি অভ্যুত্থানের পরে অনেকগুলো বড় বড় ঘটনা হয়েছে যা কিন্তু এই নেতৃত্বরা ট্যাকেল দিতে পারেনি। আমি মনে করি এটা পারেনি একমাত্র কারণ হচ্ছে তারা তো কোরআনবাজি তো করেছেই। তারা নিজেদের ভাই ব্রাদারের বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এখন আপনি দেখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কমিটি, সেটার মধ্যে কত অনৈক্য। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা নিয়ে আমরা কি কথা বলেছিল যে অভ্যুত্থানের পরে এই প্ল্যাটফর্মটা আর থাকবে না, আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর। আমরা জানতাম যে অভ্যুত্থানের পরেও এটার কিছু কার্যকারিতা থাকেই পরপর, কিন্তু আমরা দেখেছি সেইখানেও সবার অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। তারা ওই যে নিজেদের মতো করে নিজেদের যে চাওয়া পাওয়ার ভিত্তিতে সেটা করেছে। তখন কিন্তু আর অন্যান্য অর্গানাইজেশন, অন্যান্য মানুষ যারা স্টেক হোল্ডার ছিল, তাদের মতামতটা কিন্তু নেয়নি। এখানে দেখেছেন আপনারা শিক্ষকদের কি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জুলাই অভ্যুত্থানে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিভাবে শাহবাগ থানায় গিয়ে স্টুডেন্টদেরকে ছাড়িয়ে আনার চেষ্টা করেছে। সেই শিক্ষকদের মতামতও কিন্তু তারা নেয়নি। নানান ভাবে দেখবেন আমি শুধু শিক্ষকদের কথা বললাম, এখানে ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, বহু সেক্টরের মানুষেরা এখানে অংশগ্রহণ করেছে। অভ্যুত্থানের পরে দরকার কি ছিল? যে এই প্ল্যাটফর্মটাকে এই সকল স্টেকের অংশগ্রহণ মতামত নিশ্চিত করে একটা দেশকেও একটা ট্র্যাকে নিয়ে যাওয়া। কিন্তু আমরা এটা করতে পারলো না কারা, এবং করতে দেয়নি কারা?
দুইটাই পক্ষ আছে। একটা তো করতে পারেনি, এই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা চায়নি, পারেনি বললে ভুল হবে, তারা চায়ওনি, তারা চেয়েছে যে এইটাকে পুরো কুকিগত করতে। এবং এখনো আপনি দেখবেন একদল এসে বলবে জুলাই অভ্যুত্থানে তাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা, তারাই যেন জুলাই গণ অভ্যুত্থান করেছে। কিন্তু তারা ভুলে যায় যে জনগণ যদি এইটাই অংশগ্রহণ না করতো, তাহলে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টই বলেন, শিবির বলেন বা ছাত্রদল বলেন, কেউই এককভাবে এটা সম্ভব ছিল না। যদি সম্ভব হতো তাহলে গত 16 বছরেই তারা করতে পারতো। তাহলে জনগণের স্টেককে যারা অস্বীকার করে, এবং দেখবেন আপনি পূর্বের যে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে নিজের দলের দাবি করতে চায়, ঠিক একইভাবে একদল 24কেও নিজেদের দলের অর্জন বলে দাবি করতে চায়। এ ধরনের কথা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের সাথে বিট্রে করার মতোই। আমি মনে করি এই আন্দোলনের পুরোপুরি ক্রেডিট যায় জনগণের, সাধারণ মানুষের, যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছে। এখানে দেখেছেন রিক্সাওয়ালা, সবচেয়ে বেশি মানুষ, 80% মানুষ হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষ যারা মারা গেছে। স্টুডেন্ট কয়জন মারা গেছে? স্টুডেন্টদের মধ্যে একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার শ্রমজীবী মানুষ। কিন্তু আপনি দেখেন অভ্যুত্থানের পরে এই মানুষেরা কি শ্রমিকদের বেতন নিয়ে কথা বলেছে? বকেয়া বেতন নিয়ে কথা বলেছে? বলেনি। এরা কি স্বাস্থ্য খাত নিয়ে কথা বলেছে? শিক্ষা খাত নিয়ে, অথবা যেটা নিয়ে অভ্যুত্থান হয়েছিল বেকারত্ব, সেটা নিয়ে কোনো কথা বলেছে? দুর্বার আন্দোলন দেখেছেন? কিন্তু তারা দেখবেন যে ওই 72-এর সংবিধান নাকি 71-এর সংবিধান, এই কথা নিয়ে অনেক চেঁচামেচি করবে দিনের পর দিন। এবং আজকেও দেখেন, আমরা তো অভ্যুত্থানের 2 বছর পার করে ফেলছি, তারপরে এখন নতুন নির্বাচিত সরকার, এখনো আপনি দেখবেন পার্লামেন্টের আলাপ আলোচনার বিষয়বস্তু কি? নতুনত্ব নাই, জনগণমুখী কোনো আলাপ আলোচনা নাই। কিছুদিন আগে হামে কতগুলো শিশু মারা গেল, সেগুলো নিয়ে কোনো কথা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা অসম দেশবিরোধী একটা চুক্তি হলো, সেটা নিয়ে কোনো কথা নেই পার্লামেন্ট ওই 71 আর 72-এর সংবিধানে আটকে গেছে। তো আমরা মনে করি এটার মধ্য দিয়ে তো কোনোদিন ঐক্য ধরে রাখা যাবে না। আচ্ছা, আপনি বলেন শিবিরের যে দ্বৈত চরিত্র, এখানে কি তাদের যে একটা ট্যাগ দেওয়া হয়, বিভিন্ন নামে ট্যাগ দেওয়া হয়, এখানে কি মানে তাদের ট্যাগের সাথে কোনো সমন্বয় করা যায়, বা কোনো তাদের যে ট্যাগ দেওয়া হয় সেটার সাথে কোনো সংঘর্ষ থাকে? না, তা তো মানে ধরেন আমি অবশ্যই এই ধরেন একটা শব্দ দিয়ে কাউকে ট্যাগ করতে বিশ্বাসী না। তবে তার যে তার ক্যারেক্টার তো ওটাই। মানে আপনি দেখেন, সে ডাবল মাইন্ডেড কাজ তো করছে অভ্যুত্থানের পরে। সে যেই ছেলেটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে মানে দেখেছি আমরা যে সম্মুখে সারিতে সবাইকে উস্কেছে, সেই ছেলেটাই কিন্তু আবার দেখেছি আমরা শিবিরের পদ পেয়ে বসে আছে। তো এই ডাবল মাইন্ডসেটটা তো আর ছেলে মেয়েকে বুঝিয়ে দেওয়ার কিছু নাই, ছেলেমেয়েরা এমনিই বোঝে। ফলে এখন ধরেন অনেক নামেই ডাকতে পারে, আমি ডাকতে রাজি না, কিন্তু আমি মনে করি এই ডাবল মাইন্ডসেট তো সামনে আসা উচিত। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে বামপন্থী রাজনীতি যারা করেন তাদেরকে মাঝে মধ্যেই বিভিন্ন মহল শাহবাগী বলে ট্যাগ দেয়। এই ট্যাগে আপনার অভিমত কি, এই ট্যাগের বিপক্ষে? না, শাহবাগী টার্মটা তো এখন মানে শাহবাগী জিনিসটা মানে ধরেন এটার তো একটা আমরেলা টার্ম হয়ে গেছে আর কি, এটা নিচে অনেক কিছু আসে। তো ধরেন এখন আমি আপনাকেও বসে বলে দিতে পারি আপনি শাহবাগী, মানে কি কেন বলছি এটা জানার দরকার নেই, বললাম আর কি। তো ব্যাপারটা হয়েছে যে শাহবাগ, আপনি জানেন যে 2012 সালে যে গণজাগরণ মঞ্চ হয়েছিল, সেটা মূল জায়গাটা তো ছিল আওয়ামী লীগ। তো ওই সময় কাদের মোল্লার যে ফাঁসির আদেশ, সেটাকে তো যাবজ্জীবনে রূপান্তর করতে চাচ্ছিল। এইটারই একটা ক্ষোভ থেকে, আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ থেকেই কিন্তু গণজাগরণ মঞ্চ প্রথমত গড়ে উঠেছিল, এবং দাবি ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। কিন্তু আওয়ামী লীগ যখন দেখলো যে আওয়ামী লীগ কিন্তু জামাতের সাথে নেগোসিয়েশন করে কাদের মোল্লার ফাঁসির আদেশটা ঠেকাতে চেয়েছিল, যখন জনগণ এটার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ গড়ে তুললো, তখন আওয়ামী লীগ পাল্টা কথা বললো। সে বলল যে না, আমিই করব এদের বিচার। এবং এইটা ওই সময়কার নেতৃত্বরা বুঝতে পারেনি। কিন্তু তার মানে কি ওই যুদ্ধাপরাধীদের বিচার যারা চেয়েছে তারা সবাই ভুল হয়ে গেল? আমি মনে করি না। আমি যুদ্ধাপরাধীদের বিচার আজও চাই। এবং ধরেন আজকে জুলাই অভ্যুত্থান হলো, এখন আওয়ামী লীগের আসার অনেক গুঞ্জন আপনি শুনছেন, হয়তো কোনোদিন ফিরতেও পারে, আমরা জানি না। কিন্তু যদি ফেরেও, তাহলেও কি আমি জুলাই গণহত্যার বিচার চাওয়া বন্ধ করে দিব না? আমি জুলাই গণহত্যার বিচার যেমন চাই, ঠিক একইভাবে আমি স্বাধীনতায় যে যারা যুদ্ধাপরাধী ছিল তাদেরও বিচার চাই। ফলে আমি মনে করি না যে শাহবাগ আন্দোলনটাকে যারা এক্সপ্লয়েট করেছে, মানে আওয়ামী লীগ যেভাবে এটাকে ব্যবহার করেছে, সেই ব্যবহার করার কারণে ওই আন্দোলনে যারা বিচারের দাবিতে যারা বিচার চেয়েছিল, তারা যারা গিয়েছিল, তাদের চাওয়াটা ভুল, আমি এভাবে মনে করি না। ফলে সেই জায়গা থেকে যদি কেউ ধরেন মানে জেনে বুঝে আপনি আওয়ামী লীগের সব কর্মকাণ্ডের বিরুদ্ধে কি পক্ষে, সেটা না জেনে যদি আপনাকে কোনো একটা ট্যাগ দিয়ে দিতে চায়, সেই ট্যাগকে আমি পাত্তা দিতে রাজি না। এবং আমি মনে করি এই ধরনের ছোট মানসিকতা বা এটা একটা রাজনৈতিক আসলে মানে ব্যাপার আর কি। আপনি দেখবেন এই রাজনীতি, এইটাই তাদের রাজনীতি। মানে দেখবেন আপনি গত 2 বছরে তারা তো যখন সম্মুখে রাজনীতি করা শুরু করেছে, মানে একটা সামনের সারিতে, তখন থেকে তাদের পলিটিক্সটা কি? শাহবাগ।
এটার বাইরে তখন তাদের কোনো পলিটিক্স নাই। কিন্তু আপনি দেখেন গঠনমূলক কোনো আলাপ আছে? স্বাস্থ্য নিয়ে তারা কিভাবে, শ্রমিক নিয়ে তারা কিভাবে, শিক্ষা নিয়ে তাদের কি চিন্তা, এগুলো নিয়ে কোনো গঠনমূলক আলাপ নাই। তাদের আলাপ ওই ৭১ এবং শাহবাগকে কেন্দ্র করেই শুরু হয় এবং ওখানেই তাদের কবর হয় আসলে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উপরে যদি এই ট্যাগ আসে, তারা কিভাবে ডিল করে? মানে আমি তো বললাম এইটা এইভাবেই দেখি। মানে আমি মনে করি যে আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই। এখন সেই বিচারটাকে যদি কাজে লাগিয়ে কেউ অন্যায়ভাবে ব্যবহার করে থাকে, সেটার দায়িত্ব সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের না। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তো বিচার চায়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যেমন জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে সর্বশক্তি দিয়ে, ঠিক তেমনি যা শক্তি ছিল তা দিয়ে অংশগ্রহণ করেছে, ঠিক তেমনি মুক্তিযুদ্ধের সময় যারা অপরাধী, মুক্তিযুদ্ধের সময় আমরা মনে করি এদেশের মানুষ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এদেশের হাজারো মানুষের যে সাথে যা হয়েছে তার বিচার হওয়া দরকার। এবং আপনি এই 1500-1600 মানুষ দিয়ে তো ওই সময় 30,000-এর চেয়ে বেশি মানুষ মারা গেছে, ফলে স্কেলের অর্থে বিবেচনা করলে ওটা তো আরো বড়। তো সেই জায়গা থেকে ওই বিচার যদি আমরা আজকে নিশ্চিত না করতে পারি, তাহলে আওয়ামী লীগ কি বলবে না? যে আওয়ামী লীগ তো বলতে পারে যে একটা গণহত্যাকারী দল যদি এই রাজনীতিতে ফিরে আসতে পারে, তাহলে ওরা কেন পারবে না বিচার ছাড়া? তাহলে দুই দল তো এই কথা বলতে পারে। এবং আওয়ামী লীগ যদি ফেরে, আপনি দেখবেন এই কথা বলেই ফিরবে। তারা ফিরবে এই কথা বলেই যে একটা স্বাধীনতার সময় যারা গণহত্যা করেছে তারা যদি বিচার প্রক্রিয়ার বাইরে এসে, অনেকেই, এই যে এটিএম আজহার আপনি জানেন, সে তো সেক্টর কমান্ডার ছিল, এখন সে হচ্ছে মন্ত্রী হয়ে বসে আছে। তা সে যদি মন্ত্রী হইতে পারে বিচারের প্রক্রিয়ায় বাদে, তাইলে কেন অন্যরা হইতে পারবে না, আওয়ামী লীগ হইতে পারবে না? এটা তো বলবে ওরা। তো এই প্রশ্নের উত্তর আমি তো দিতে চাই না। আমি দুইটারই বিচার চাই, দুইটাই সমানভাবে অন্যায় আমার কাছে। যদি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে, বিশেষ করে যদি শেখ হাসিনা, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় এখন নানান গুঞ্জন শুনছি যে শেখ হাসিনা দেশে ফিরবেন, যদি শেখ হাসিনাই আবার দেশে ফেরেন এবং আওয়ামী লীগের হাল ধরেন, তাহলে এই জুলাই গণ অভ্যুত্থানের যে অভ্যুত্থান প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কি আবার শুরু হবে না? আপনার কি মনে হয় যে সেই রাজনীতি আবার শুরু হয়ে যাবে আওয়ামী লীগ বিএনপির? না, মানে ওটা তো আমি ধরেন আগে থেকে বলতে পারবো না। তবে আমি মনে করি যে কোনো বিচারের প্রক্রিয়ার বাইরে এদেশে মানে কোনো কিছু হলে আমি তো প্রতিবাদ করব। এমন আমি যাদেরকে বুঝাইতে পারবো তাদের নিয়েই করব, বা আমাদের দল বা আমাদের যে ছাত্র সংগঠন আমরা করব। কিন্তু অন্যান্য দল করবে বলে আমার মনে হয় না। কারণ আমি মনে করি না জুলাই অভ্যুত্থানের যে যথার্থ চেতনা, যদিও সকাল বিকাল জুলাই জুলাই বলে মুখে ফেনা তুলে ফেলতেছে এরা, কিন্তু দিন শেষে আমি মনে করি না এরা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে। ফলে যদি সে ফেরে এবং কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই এদেশে তাদের রাজনীতি আবার পুনর্বাসন হয়, তো আমি মনে করি না যে সেটা সম্ভব হবে। আমরা জনগণকে নিয়ে আমি তো ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে চাই। শেষ প্রশ্ন যাবো আপনার কাছে, সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনে বা জুলাই অভ্যুত্থানে আপনার পছন্দের বা আপনার দেখা সেরা 5 নেতাকে? না, এমনিতে নেতা তো আসলে ধরেন নেতা হচ্ছে কি জানেন, নেতা একটা হচ্ছে গিয়ে সাংগঠনিক ব্যাপার, আরেকটা হচ্ছে গিয়ে ধরেন মন থেকে নেওয়া নেতৃত্ব দান। তো আমি মনে করি যে আমার নেতৃত্ব কারা দিয়েছে, আমার নেতৃত্ব তো আবু সাঈদই দিয়েছে। মানে 16 তারিখ যখন সে হাত বাড়িয়ে কুলি খেয়েছে, তখন আমার নেতা তো সে তো আমাকে আহ্বান করলো যে আসো। তো আমার কাছে আবু সাঈদ নেতা। আমার কাছে মীর মুগ্ধ যখন ধরেন পানি নিয়ে নিয়ে মানুষের কাছে দিচ্ছিল, আমারও তখন মানে ধরেন বুলেটের ভয় তো সে পাচ্ছে না, তখন তো সে তার কাছ থেকে আমি আহ্বান পেয়েছি। যার কাছ থেকে আমি আহ্বান পাই সেই তো আমার নেতা। বা ধরেন জুলাইয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমি দেখেছি ইভান তাহসিফ হাত একটা ভাঙা 15 তারিখ, তারপরেও কিভাবে সে লড়াই করে গেছে, তারাই তো আমার নেতা। আমি মনে করি এভাবেই আমার নেতা। মানে আমার নেতা ঠিক কোনো ধরেন এই যে এখানকার বড় বড় চরিত্রগুলো, তারা তো চরিত্র ধরে রাখতে পারে নাই। নেতা তো কোনো কনস্ট্যান্ট ব্যাপার না। নেতা হচ্ছে গিয়ে সে যে নিজেকে ধরে রাখতে পারে, মানে ধরেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে তার সততা নিষ্ঠা নিয়ে থাকতে পারে। তো এই মানুষগুলোই তো আমার কাছে আজকে যারা এই যে জুলাইয়ের পরেও যা অন্যায় হয়েছে এগুলোর বিরুদ্ধে যারা লড়াই করছে, মনে মনে যারা এখনো বিশ্বাস করে যে না পরিবর্তন করা যাবে, পরিবর্তন হবে, এরা প্রত্যেকেই আমার নেতা। তাদেরকেই আমি মনে করি যে আমার নেতা। ধন্যবাদ সুমাইয়া শাহিনা, আপনি আমাদেরকে এত মহামূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের সোনালী নিউজের পক্ষ থেকে ম্যানুয়াল সৌজন্যে আপনার জন্য একটি সামান্য উপহার। থ্যাংক ইউ। সোনালী নিউজের পক্ষে, সোনালী নিউজের উদ্দেশ্যে যদি কিছু বলেন। না, খুবই ভালো লাগলো, মানে অনেকদিন পর জুলাই নিয়ে কিছু বলতে পেরে ভালো লাগলো।